হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাও হলো স্যার, আমিও স্যার, এটাও স্যার, কিন্তু সেটা অন্যরকম স্যার। কিরকম? ইলেকশন কমিশন একটা নতুন ঘোষণা করেছে এই স্যার সংক্রান্ত বিষয়ে। এখন স্যারটা কি? আমাদের যে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলো সাধারণত হয়ে থাকে সেখানে কিন্তু ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট। আমাদের এই বিষয়টাকে কিন্তু আমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। রাজনৈতিক তরজা বাদ দিয়ে কোথায় কোথায় কোন কোন বিষয়গুলো আমাদের আগামী পরীক্ষায় আসতে পারে সেগুলোকে নজরে রাখতে হবে। তার মধ্যে এই যে SIR, এই কথার ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাংলা বলা হচ্ছে বিশেষ আমূল সংশোধন বা নিবিড় সংশোধন। এখন এই নিবিড় সংশোধন কেন করা হবে? আগে কি কখনো করা হয়েছে? এই প্রশ্ন তো আমাদের মধ্যে জাগবে। মূলত আগে বুঝে নিতে হবে এই SIR ঘোষণা করলো কারা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, এরা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? স্বাধীনতা 1947 সালে আমরা জানি। 1950 সালের 25 jan এই ECI প্রতিষ্ঠিত হয় এবং সেই দিনটাকে ন্যাশনাল ভোটার্স ডেও বলা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আসতে পারে। ন্যাশনাল ভোটার্স ডে কোন দিনটিকে বলা হয়? 25 jan 1950 সালে সেটি ঘোষিত হয়েছিল। এবং এই ECI আমাদের সংবিধানের পার্ট 15-এ আর্টিকেল 324 থেকে 329, 324 থেকে 329 ধারায় কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো আগে আমাদের জেনে নিতে হবে যে ইলেকশন কমিশন আমাদের কি করে। আমাদের দেশে যে সমস্ত ভোট হয়ে থাকে সেই ভোটগুলোকে পরিচালনা করে। এটি একটি স্বশাসিত সংস্থা। এখন এই সংস্থার মাধ্যমে কিছু কিছু বিষয় আমূল সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমরা লাস্ট ডে কালকে দেখেছি। এবং আজকে বলা হয়েছে আজকের দিন থেকে কিন্তু আমাদের এই SIR চালু হয়ে গেল। কোথায় চালু হলো? সে আমাদের সেই 12টি রাজ্যে। 12টি রাজ্যে কোথায় কোথায়? 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ। সেখানে কোথায় কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, MP মধ্যপ্রদেশ, পুডুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, UP উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। এখন এই সংক্রান্ত বিষয়ে আমরা যদি একটু গভীরে গিয়ে আলোচনা করি তবে দেখব যে SIR কিভাবে কাজ করবে। এখন এদের মূল কাজ কি? ভেরিফাই টু ভোটার্স আইডেন্টিটি। এরা মূলত এর কাজ হচ্ছে যে সমস্ত ভোটাররা এখন রয়েছেন তারা কি সত্যি আছেন। কেউ কেউ হয়তো মারা গেছেন, কেউ কেউ হয়তো অন্য রাজ্যে চলে গেছেন, কেউ কেউ হয়তো অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন, বা অনেকে জন্মগ্রহণ করেছেন। তারা কি ভোটার লিস্টের নাম তাদের রয়েছে? এই সম্পূর্ণ একটি তালিকা প্রকাশ করবে। এখন এই নিয়ে প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাপারটা হবে এরা করবে কারা? এরা করবে BLO। এটাও কিন্তু ফুল ফর্মটা আমাদের জানতে হবে। BLO মানে হচ্ছে বুথ লেভেল অফিসার। এবং যে শংসাপত্রটা পরে দেবেন তিনি কে? ERO মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। এই ফুল ফর্মগুলো কিন্তু আমাদের ভালো মতো জানা উচিত, কারণ আমাদের পরীক্ষাগুলো কিন্তু এই ফুল ফর্মগুলো সামনে এসে থাকে। বিভিন্ন ভাবে দেবে, 4টে যে অপশন থাকে তার মধ্যে দিয়ে দিতে পারে। তাই আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, BLO বুথ লেভেল অফিসার, ERO ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এগুলো কিন্তু জানা উচিত। এখন SIR নিয়ে এত কথাবার্তা, এত রাজনৈতিক চর্চা হচ্ছে কেন? প্রথমত SIR হয়েছিল কিছুদিন আগেই, সেপ্টেম্বর মাসে 2025-এ বিহারে। আগে 2003 সালে হয়েছিল, এরপরে 2025 সালে সেপ্টেম্বর মাসে, এই বছরে। কি হলো? সেখানে একটা মামলা হয়ে গেছে সুপ্রিম কোর্টে। সেই মামলাটাতে কি বলা হয়েছে? যে তোমার ট্রান্সপারেন্সি ঠিক হচ্ছে না, অনেক লোক ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, বহু রাজনৈতিক দল তারা প্রতিবাদ করেছে যে এই মানুষ তুমি বলছো মৃত, সে মৃত নয়, তোমরা আধার কার্ডকেও গণ্য করছো। তখন সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিল। বললো কি যে আধার কার্ডকে ভ্যালিড আইডেন্টিটি বলে ধরতে হবে। এবং এইবার ইলেকশন কমিশনার আমাদের যিনি এখন রয়েছেন তার নাম কি? শ্রী জ্ঞানেশ কুমার। তার সঙ্গে তিনি চিফ ইলেকশন কমিশন, তার সঙ্গে দুজন রয়েছেন, সুখবীর সিং সান্ধু, আরেকজন বিবেক যোশী। এই নামগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা কিন্তু এই যে SIR ঘোষণা যিনি করছেন তা সেই চিফ ইলেকশন কমিশনারের নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার বলছি, শ্রী জ্ঞানেশ কুমার, আরেকজন সুখবীর সিং সাধু, 3 নম্বর
বিবেক যোশী, এই তিনজনে কি করছেন? তিনজনে এই এসআইআর সম্পর্কে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন। তারা মূল বলছেন যে ভোটার তালিকাকে সংশোধন আমাদের বিশেষভাবে প্রয়োজন রয়েছে এবং আমরা আধার কার্ডকেও কিন্তু এবার গুরুত্ব দেব আইডেন্টিটি হিসাবে, কিন্তু সেটা কিন্তু এভাবে পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না, যেটা আরো 11টি গুরুত্বপূর্ণ তথ্য মানুষকে দিতে হবে। তথ্য কি দিতেই হবে? এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে আমরা তথ্য কোথায় পাবো, তথ্য কিভাবে দেব, কি হবে? ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা আমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে দেখতে হবে যে কি কি বিষয় চেয়েছে। তার আগে জেনে নিই, এই যে এসআইআর করার অধিকার কি তাদের আছে? এই নিয়ে তো রাজনৈতিক চর্চা চলছে। কেন করবেন ইলেকশন কমিশন এরকম? বলছে অধিকার আছে, কারণ রিপ্রেজেন্টেশন অ্যাক্ট যেটা রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 সালের সেকশন 21-এ এম্পাওয়ার্স দ্য ইসিআই টু ডু এসআইআর, যে অধিকার দেওয়া আছে তারা এসআইআর করতে পারে, তাই এসআইআর করার অধিকার আছে। এখন এসআইআর কি বলছে? যে প্রুফ কি দিতে হবে? বলছে নিড নট টু গিভ প্রুফ, যে তাদের প্রুফ দিতে হবে না, যাদের 2002 সাল থেকে 2004 সালে যে সমস্ত রাজ্যে যেখানে এসআইআর হয়েছিল সেই সমস্ত জায়গায় যাদের যাদের কাছে প্রুফ আছে যে লাস্ট এসআইআর হয়েছিল 2002 থেকে 2004, তাদের কাছে, তাদের যদি সেখানে ভোটার লিস্টে নাম থাকে, সেই এসআইআর যদি তাদের নথিবদ্ধ নাম থাকে, তাদের কিচ্ছু দিতে হবে না, কোনো প্রুফই দিতে হবে না। তাহলে কি প্রুফ দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। বলছেন তাদেরই দিতে হবে যাদের 2002 সালে নাম নেই। এখন ধরুন তারা যারা 2002 সালের পরে জন্মগ্রহণ করেছেন, যারা ভোট সে সময় দেয়নি, তাহলে তাদের কি হবে? তাদের বাবা মার তো নাম আছে, তাদেরও প্রুফ দিতে হবে না। সেইটা যদি দেখানো যায় যে তাদের বাবা মার নাম রয়েছে নথিভুক্ত, তাহলে সেখানে দিতে হবে না। তাহলে তারপরে কি বলছে? 2002 সালেও যাদের নাম নেই, সে সময় নথিভুক্ত ছিল না, তার আগে যারা রয়েছেন, তখন তাদের 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে, তাদের জন্মস্থান, জন্মের তারিখ উল্লেখ আছে, এরকম 11টির মধ্যে একটি এবং তার সাথে আধার কার্ড যুক্ত করে দিলেই তারা একটি শংসাপত্রটা পেয়ে যাবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আর যারা তারপরে 87 সালের থেকে 2004 সাল অব্দি, 2002 সাল অব্দি যারা জন্মগ্রহণ, তারাও দেখাবেন ওই সমস্ত 11টি কি আছে। সেখানে কেন্দ্র রাজ্য সরকারের যে কোনো ধরনের একটা পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, বা আপনার রাজ্য সরকারের ব্যাংক, ডাকঘর, এলআইসি দেওয়ার পরিচয় শংসাপত্র, উপযুক্ত সরকারি দেওয়ার জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র, রাজ্য সরকারের দেওয়া বসবাস করার প্রমাণপত্র, অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার সংক্রান্ত শংসাপত্র, এরকম এনআরসি জাতীয় নাগরিক পঞ্জিতে নামের উল্লেখ থাকা, স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি বংশ তালিকা, সরকারি যোজনা প্রাপ্ত জমি বা বাড়ি, এই সমস্ত 11টা এরকম দিলে তার সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করে দিলেই হয়ে গেল। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ হলো এই 11টা তখনই নিতে হবে যাদের 2002 সালে নথিভুক্ত নেই। এখন প্রশ্ন উঠছে, এর আগে কবার এসআইআর হয়েছিল? দেখা যাচ্ছে এই ইন্টেনসিভ রিভিশন মানে নিবিড় সংশোধন হয়েছিল প্রথম 1952 থেকে 56, তারপর 57, 61, 65, 66, 83 থেকে 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003, 2004, 13 টাইমস এসআইআর হয়েছিল। বিহারে 2003 সালে আগে হয়েছিল, পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল, তাই আমরা 2002 সালটাকে ধরছি। তাহলে বোঝা গেল এই এসআইআর পদ্ধতিটা আসলে কি। কিন্তু এখন কি পদ্ধতি অনুযায়ী সেটা হবে? প্রথম আমাদের ঘোষণা হয়ে গেছে 28 তারিখ থেকে 3রা নভেম্বর পর্যন্ত একটা ট্রেনিং হবে। তারপরে আপনাদের বাড়িতে বাড়িতে হাউস টু হাউস ফর্ম নিয়ে যাবে নভেম্বর 4 থেকে ডিসেম্বর 4। তারপরে তারা একটা রোল প্রকাশ করবে, সেটাকে ডিসেম্বর 8। তারপরে যদি কোনো অসুবিধা থাকে, যাদের নাম ঠাম ওঠেনি, তারা ডিসেম্বর 9 থেকে জানুয়ারি 8 পর্যন্ত 2026-এর সেখানে কি করবে, তারা তাদের অভিযোগ জানাবেন। সেগুলো দেখে টেকে নোটিশ সংক্রান্ত বিষয় দিয়ে তাদের সংশোধন করে আবার সেই নিবিড় সংশোধন কিছু দেখা হবে ডিসেম্বর 9 থেকে জানুয়ারির 31 অব্দি। এবং তারপর ফাইনালি ডেট যেটা 7ই ফেব্রুয়ারি 2026-এ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে এবং সেই তালিকা অনুযায়ী পরবর্তীকালে আমাদের বিধানসভার ভোট রয়েছে, সেটা ভোট দিতে যেতে পারবেন। তাহলে এই হলো আমাদের এসআইআর। আমাদের কিন্তু সংবিধান সংক্রান্ত বিষয় জেনে রাখা খুব প্রয়োজন। যারা ছাত্রছাত্রীরা রয়েছে
তারা কিন্তু পলিটিক্যাল তরজায় না গিয়ে আমাদের কিন্তু সংবিধানগত ব্যাপার এবং তার বিভিন্ন প্রজ এন্ড কনস যেগুলো রয়েছে সেগুলো জানতে হবে। কারণ পরীক্ষায় কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। কবে এসআইআর হয়েছিল, সেই সময় যারা যারা ছিলেন তারা কি কি নীতি নিয়েছিলেন, অথবা এসআইআর কথার ফুল ফর্ম কি, এসআইআর প্রথম কত সালে হয়েছিল, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়, সেটা 25শে জানুয়ারি আগেই বললাম, যেটা ন্যাশনাল ভোটার্স ডে রয়েছে, কোন ধারা অনুযায়ী হয়, 324 থেকে 329 ধারা অনুযায়ী হয়, এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সঙ্গে শেয়ার করলাম, ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করলাম। এটি সাধারণ মানুষও অনেক কিছু জানতে পারবে এই তথ্যগুলোর মধ্য দিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং সবসময় মনে রাখো পরীক্ষার ভিত্তিতে আমাদের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে পড়তে হবে এবং সেই দিকেই নজর রাখো। থ্যাংক ইউ, লাইক, সাবস্ক্রাইব করো।